ফার্স্ট উইথ রোমাঞ্চ, জোরপূর্বক রোমাঞ্চ, পর্ব ১০। মুমতাহারের তাড়াহুড়া করে দুপুরের খাবারের আয়োজন দেখে রানী ভ্রু কুঁচকালো বেশ। আম্মা, আপনি এমন চুড়াচুড়ি করবার লাগছুই কিল্লাই? আজকা দোহানে যাবেন না নাহি? আজ বুটেক্স কর্মচারী আর ম্যানেজার মিলেই সামলে নিবে। তাছাড়া আহিল আজ থাকবে এখানে। এখন বাসায় জামাই রেখে আমি বাইরে যাব। খুব ভালো আঙ্কেল রে তোর। ও, তার মানে বেড়ায় থাকবো আজকা। যাক, দেরিতেই সই। বিবাক হইছে তার, এতেই খুশি। কিরে, এইভাবে কি ভাবছিস বসে? যা, কফিটা নিয়ে রুমে দিয়ে আয় তোর আপাদুলা ভাইকে। যা। আম্মা, আপনি এমনে চিক্কুর পাইরেন না না তো। আপনার চিক্কুরের জ্বালায় আমি শান্তিতে কোনোটা ভাববারও পারি না। যাইতেছি। এমনে বড় বড় চোখ করে চাইলে পরে চোখ বের হয়ে যাবিনে। ছোট করে তাকাইবান। বলতে বলতেই রানী রান্নাঘর থেকে বেরিয়ে পড়ল। মুমতাহার কিছুক্ষণ রানীর যাবার দিকে তাকিয়ে থেকে ফের কাজে মন দিলেন। এই মেয়েটাকে কোনোভাবেই ঠিক করা সম্ভব না তার, কোনোভাবেই। ও কি আফারে এমনে যাবইরা ধরছেন কিল্লাই? সাইরুন সাইরুন কইতাছি, আফা ওয়াশ ফেরবার পড়তাছে না। ও কি ছাড়ুন, হাতির লাহান বেড়া পড়ছে লিয়া লাড়ির লাহান মাইয়ার ওপর। আফা জোরে জোরে ওয়াশ নেন। দেখছো কি কারবারডা, কি ডাকাইতি, কেচ্ছা গিবত। রানীর গলায় আহিল ভ্যাবাচেকা খেয়ে আগের মতোই নিশিকে জড়িয়ে ধরে আছে। সে এতটাই ডাইভার্ট হয়েছিল যে বোঝার চেষ্টা করেছে কি চলছে এখানে। শেষ পর্যন্ত নিশি আহিল থেকে ছুটে রানীর দিকে ছুটে গেল। আহ রানী, এভাবে চিল্লাইছিস কেন? মা বাবা শুনলে কি বলবে? কি কই নাফা, হেতে আদনেরে যাবইয়া ধইরা রাখছে। আপনি ওয়াশ ফেরার লাই ছটফটাইতেছেন, অথচ হেতে ছাড়ে না। আর আন্নে কইন আমি চিৎকারি ক্যারে। এই তুই যা তো, এমন কিছুই না। যা দেখ মায়ের কিছু লাগবে কি না। যাইতেছি। এই যে দুলা ভাই, আভারে আর এমবাই ধরবান না কয়া দিলাম। রানীর কথায় আহিল রোবটের মতো করে মাথা দুলালো। কি হয়ে গেল এই 5 মিনিটের মধ্যে সে তাই বুঝতে পারছে না। আপনাকে বারবার বলেছিলাম দরজা খোলা, যে কেউ ঢুকে যেতে পারে। যে কেউ তো আর ঢুকে না এই এক পিস বলদ ছাড়া। রিডিকিউলাস। একদম ওকে গালমন্দ করবেন না। লাগে, খুব লাগে। এই গবেটের জন্যই আমি থাকতে চাই না। হুট করে রুমের মধ্যে ঢুকে যাবে। আমি ভেবে পাই না ওর সাথে আমার শত্রুতাটা কোথায়। এই মেয়ে সুযোগ পেলেই দু চার কথা শুনিয়ে দেয়। নেহাত শ্বশুর বাড়ি বলে, না হলে ওর আমি পিঠে চটকে দিতাম। আপনার জন্যই রানী আপনাকে সহ্য করতে পারে না। আর দুটোই একেবারে এক বিচারের মানুষ। নিশু, তুমি মোটেও ওর সাথে আমাকে মেলাবে না। আমি বাবার, আমি আবার সত্যি কথা চেপে রাখতে পারি না। তবে রে, বের করছি তোমার সত্যি। এবার ঠিক ঠিক নিঃশ্বাস আটকে দিব। আহিলের এমন কথায় নিশি বেশ ভরকে গেল। 2 পা পিছিয়ে দৌড় দেবার আগেই আহিল পেছন থেকে কোমর ধরে উঠিয়ে একদম ঘরে নিয়ে এলো। এবার আর দরজা দিতে ভুল হবে না তার। গোসল সেরে রুমে আসার পরই আহিল মুখ ঝামটা খেয়ে যাচ্ছে নিশির কাছ থেকে। খুব চটে গেছে একেবারে। আহিল খানিকটা শান্ত সুরে সামলাতে গেলেও হিতে বিপরীতই হচ্ছে বেশি। নিশু, এদিকে আসো, আমি চুলগুলো মুছে দিচ্ছি। একদম সামনে আসবেন না বলে দিলাম। চুল মুছে দিতে আসছে। চুল 2বার গোসল করতে হয়েছে আপনার কারণে এই শীতে। তো আমিও তো করেছি। তুমি রাজি থাকলে সারাদিনই গোসল করতে রাজি আমি। কি বলো? ধুর, এই লোকের সাথে কথা বলাই মাথা নষ্ট করা। বিড়বিড় করতে করতেই নিশি বেরিয়ে গেল রুম থেকে। আহিল তো বেশ হেসে যাচ্ছে নিশির রাগ দেখে, কিন্তু বেশিক্ষণ আর হাসতে পারল না। গলায় আর বুকের দিকটায় জ্বলে যাচ্ছে বেশ।
উঠে গিয়ে ওয়াশরুম থেকে তোয়ালে ভিজিয়ে এনে চেপে চেপে ধরছে গলায় শুকুরগুলোতে। ও আল্লাহ গো, আফা আপনার গালে আর গলায় ইপটা কি? আম্মা দেখেন লেমন লাল হইয়া রইছে। আফা যখন ঘরে তখন তো দেখলাম না। আফা কথা কন্যা কেরে? রানীর কথায় মুমতাহার আর নিশি একেবারে থতমত খেয়ে আছেন। একবার নিশির দিকে তাকালেও আর তাকাচ্ছে না। মেয়েটা লজ্জায় একেবারে নুইয়ে আছে। এই তুই চুপ কর, কাজ ফেলে যত সব হাবিজাবি কথাবার্তা, কাজ কর মন দিয়ে। আম্মা আমনে তাহার আভার, তোরে কি বলছি আমি। আর দাঁড়ালো না নিশি, দাঁড়ানোর কোনো উপায়ও ছিল না সেখানে। ইস, আয়নাটা একবার দেখলেই হতো। শব্দ অসভ্যটার, শয়তানটা ইচ্ছা করে কামড়গুলো দিয়েছে ইচ্ছে করে। দুপুরে আহিলের পরিবারের লোকজন উপস্থিত হলেন। নাজমুল সাহেব নিজে গিয়ে নিয়ে এসেছেন তাদের। বেশ আমোদ ফুর্তিতে কেটে গেল দুপুর থেকে বিকেলটা। বিকেলে ফিরে যাবার কথা থাকলেও মুমতাহার আর রানী মিলে যাওয়াটা রাতের খাওয়া পর্যন্ত আটকে দিলেন। রাতের খাওয়া শেষ করে একেবারে সবাইকে নিয়ে বাসায় ফিরলেন আহিল। ফেরার সময় তাদের গত পরশু সিঙ্গাপুর যাওয়ার কথাটাও জানিয়ে এসেছে আহিল। মাঝখানের দিনটা চলে গেল আহিলের টুকটাক শপিং আর অফিসের কাজ সামলে। বাসায় ফিরে ব্যাগটাও গোছাতে হবে। ভোরে ফ্লাইট, রাতে গুছিয়ে না রাখলে যাওয়াটা বিতিকিচ্ছিরি ব্যাপার হয়ে দাঁড়াবে। দুপুরের দিকে আহিল বাসায় ফিরে এলো অফিসের কাজ শেষ করে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে প্যাকিং করতে বসবে। নিশি তার আগেই জানিয়েছে সে কোনো প্যাকিংয়ের ঝামেলায় নেই। এই ট্যুর সংক্রান্ত কোনো কাজই সে করবে না। না মানে না। নিশো, এই নিশো, ডাকছিলেন। প্যাকিং না করো, সামনে তো অ্যাটলিস্ট বসো। কোনো কিছু বাদ পড়লে অ্যাটলিস্ট আমাকে বলে তো দিতে পারবে। আপনি বরাবরের মতোই পারফেক্ট আহিল, আপনি নিশি না। ভুল আপনার হবে না। নিশু নি। আর বসলো না সেখানে নিশি, উঠে চলে গেল। আহিল ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে ফের কাজে মনোযোগ দিল। এই মেয়ের যে এত অভিমান, উফ আল্লাহ, বাকি জীবন আমারের অভিমান সহ্য আর ভাঙতে ভাঙতেই যাবে। রুম থেকে বের হওয়ার পর আর রুমে গেল না নিশি। স্টাডি রুমে বসেই আরভিকে নিয়ে নিজের পড়ার পাশাপাশি একদিনের জন্য আরভির পড়াটাও গুছিয়ে দিচ্ছে। ভাবি, কবে আসবে তোমরা? তোমার ভাইয়া জানে আরভি, আমি আর মা একা হয়ে যাব। এবার নিশির মনটা খারাপ হয়ে গেল। আরভিকে জড়িয়ে ধরে রইল কিছুক্ষণ। কি লাগবে? আমার আরভি মনির, তুমি যা আনবে তাতেই হবে আমার। পরে আমার ননদটা কত লক্ষ্মী। রাতের খাবার টেবিলে শিমুল বেগম আর আশরাফ সাহেব দুজনেই আহিলকে আর নিশিকে ওয়েদার সম্পর্কে সচেতন করে দিলেন। শিমুল বেগম তো পই পই করে এক একটা জিনিস বলে দিলেন নিশিকে। খাওয়া শেষে নিশি একেবারে ফ্রেশ হয়ে এসে মেডিসিন নিয়ে শুয়ে পড়ল। আহিল সকালে পড়ার ড্রেস, পাসপোর্ট সব কিছু চেক করে নিচ্ছে। নিশি কিছুক্ষণ লাগেজ দুটোর দিকে তাকিয়ে থেকে বিছানায় চলে গেল। আমার তো ভার্সিটি থেকে ছুটি নেওয়া হয়নি, আমি নিয়ে নিয়েছি। আমরা কদিনের জন্য যাচ্ছি, ওখানে যাবার পর বলা যাবে। শুয়ে পড়ো, দুটোর দিকে আবার উঠতে হবে। আপনিও চলে আসুন। আসছি। আহিল বিছানায় এসে শুতে শুতে নিশে ঘুমে বিভোর প্রায়। আহিল কিছুটা কাছে এসে জড়িয়ে ধরতেই নাড়াচাড়া শুরু হয়ে গেছে তার। আহিল এবার হেসে ফেলল অজান্তেই। সারা মুখে চুমু দিয়ে একটানে বুকের ওপর নিশির নিয়ে শুয়ে পড়ল সে। রাত আনুমানিক 1:30টার দিকে ঘুম ভেঙে গেল আহিলের। নিশি তখন তার বাহাত আঁকড়ে ধরে পেটের কাছটা এসে ঘুমাচ্ছে। ধীরে সুস্থে নিশিকে জড়িয়ে ধরে উঠানোর চেষ্টা করতে গিয়ে হিতে বিপরীত হলো বড়। মাঝরাতে শরীরের উষ্ণতা পেয়ে আরও ঝেঁকে ধরেছে আহিলকে। আহিল কিছুক্ষণ নিশিকে নিয়ে শুয়ে থেকে আস্তে ধীরে ছাড়িয়ে উঠে পড়ল। নিজে ফ্রেশ হয়ে নিশিকে নিয়ে গেল ফ্রেশ হবার জন্য। নিশু, চোখটা অ্যাটলিস্ট খুলো। নিশু, এই
আর কথা না বাড়িয়ে নিশিকে বুকের ওপর হেলান দিয়ে দাঁড় করিয়ে দিল। তারপর ব্রাশ মুখে ঢোকাতেই পিট পিট করে তাকিয়ে নিজেই ব্রাশ ধরলো। ফার্স্ট নিশু, এত ঝিমিয়ে করলে হবে না। তুমি এখন কি ব্রাশ করতে করতেই ঘুমাবে? বাম দিকে ব্রাশ করো নিশু। ওয়েক আপ। দুটো প্রায় বাজতে চলেছে। করছি তো। শেষ কথাটা নিশি খুব জোরেই বলল। লাল চোখে মেয়েটাকে ভয়ঙ্করই লাগে একেবারে। আহিল চুপ হয়ে গেল। আসলে সে নিজেই ভুলে গিয়েছিল নিশির প্রোক্টোটাইবড করা মেডিসিনগুলোতে লো পাওয়ারের ঘুমের ট্যাবলেট রয়েছে। সরি, ইটস ওকে বলেই নিশির কপালের একপাশে চুমু খেলো। আড়াইটার দিকেই সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো আহিল নিশি সিএফ করতে। সিএফ করতে মুমতাহার আর নাজমুল সাহেব সরাসরি এয়ারপোর্টে যাচ্ছেন। ওখানে নাজমুল সাহেব আর মুমতাহারের সাথে কিছুক্ষণ থেকে টাইম অনুযায়ী মূল ফটকে চলে গেল তারা। জানালার পাশে মেঘেদের আনাগোনা খুব চুপচাপ হয়ে দেখছে নিশি। আহিল তার পাশেই একটা ম্যাগাজিন নাড়াচাড়া করে যাচ্ছে। বেটার হাফ শব্দটার অর্থ অর্ধাঙ্গী, তাই না? আচ্ছা, বিবাহিত জীবনে অর্ধাঙ্গ, অর্ধাঙ্গী মানেটা কি? আমার আর তোমার বলে আলাদা কোনো কিছু হবে না। আমি আর তুমি মিলে হবে একটা পৃথিবী। সব কিছুতেই মতামত হবে দুজনের। ব্যাপারটা শুনতেই তৃপ্তি, তাই না? আম গত হওয়া প্রথম বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা অর্ধাঙ্গ। নিশি এখনো এক মনে মেঘেদের দেখে যাচ্ছে। চারিদিকে আস্তে আস্তে আলো ফুটে উঠেছে। সেই আলোতে মেঘগুলোকে মনোমুগ্ধকর লাগছে একেবারে। আহিলের নিজেকে খুব বিচ্ছিন্ন লাগছে। খুব নিশির সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু গলা দিয়ে চাইতেও শব্দ বের হচ্ছে না। তার সংকোচ লাগছে। এমন হচ্ছে কেন? চোখ বন্ধ করে আজকের তারিখটা মনে করার চেষ্টা করে যাচ্ছে প্রাণপণে। মাটি থেকে ৩২,০০০ ফুট উঁচুতে এয়ারবাসটা ভাসছে মেঘেদের সাথে পাল্লা দিয়ে। ৪ ঘন্টার ফ্লাইট টাইম। সিটে স্বস্তি নিয়ে বসার পর পরই নিশির মৃত্যের মতন ঠান্ডা স্বীকারোক্তিগুলো আহিলের ভেতরটা নাড়িয়ে দিয়েছে একেবারে। এত চাপা অভিমান কেন মেয়েটার? কই, কত রাগ করে সে আহিলের সাথে এই ব্যাপারগুলো নিয়ে কোনো সে ঝগড়া করলো না, রাগ করলো না। আর ভাবতে পারছে না আহিল। নিশি এক মনে জানালার পাশটায় মাথা এলিয়ে চোখ বুজে রয়েছে। সকালের আলোয় ছটা এখন পুরো এয়ারবাস জুড়ে। এত আলোতে নিশ্চয়ই ঘুমানো সম্ভব না। আহিল এক মনে তাকিয়ে রইল নিশির দিকে। কি শান্ত মুখের আদল, কি নীরবতার অভিযোগ। আহিল হাসলো খানিক, তারপর কিছুটা টেনেই নিশির মাথাটা নিজের কাঁধের উপর রাখলো। তোমার শাস্তি দেবার পদ্ধতি সত্যিই খুব অভিনব নিশি। ইচ্ছে করেই তুমি এই কাজটা করছো। আচ্ছা, তুমি চাইলে তো ছোটোখাটো একটা সেলিব্রেশন করতে পারতে নিশি। এই যে আপনার অপরাধ বোধ হচ্ছে, আপনি গিল্টি ফিল করছেন, সারা গা নিষ্পিস করছে। আমি সেলিব্রেশন করলে তো এগুলো হতো না। এখন উপহার দিয়ে নিজের এই অনুভূতিগুলো ডিস্ট্রয় করে দিতেন। এমন করে না আমার শাস্তি দেওয়া হতো না, আর না আপনার উপলব্ধি হতো। কথাগুলো নিশি আহিলের কাঁধ থেকে মাথা উঁচিয়ে একদম চোখে চোখ রেখে বলল, ইটস হার্টিং নিশু, টু মাচ হার্টিং। আপনার অনুভূতি, আপনার এই দুঃখ ভারাক্রান্ত হৃদকম্পন আমার জন্য কিন্তু উপহার থেকে বহুগুণ মূল্যবান জনাব। আহিলের বুকের বাঁ পাশে ডান হাতটা রেখে খুব সন্তর্পণে কথাগুলো বলল নিশি। আহিল পরম যত্নে তার বাঁ হাত দিয়ে আঁকড়ে ধরল সেই হাত। বিশ্বাস করুন আহিল, আপনার সাথে কাটানো প্রতিটি দিনই বিশেষ হোক, আমি আল্লাহর কাছে চাই। আমার আলাদা কোনো বিশেষ দিনের দরকার নেই। আমার তো আপনার এই অনুভূতিগুলো চাই। আপনার এই আমাকে ভেবে অস্থিরতা অস্থিরতাটা চাই। নিশির প্রতিটি কথা, প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণ আহিলকে শ্বাসরুদ্ধ করে দিল।
তার স্বপ্ন কন্যা, তার নিশি তাকে নিয়ে এভাবে ভাবে। ব্যাপারটা ভাবতেই আহিলের ভেতরটা খুশিতে ভরে গেল। এ এক প্রাপ্য জিনিসের অপ্রত্যাশিত প্রাপ্তি। এই মেয়েটাকে তার সারা জীবন চাই, জীবনেও চাই, মরণেও চাই। দীর্ঘ 4 ঘন্টা ফ্লাইটের পর সিঙ্গাপুর এয়ারপোর্ট থেকে নিশিকে নিয়ে বোর্ডিং ব্রিজ পার হয়ে এলো ব্যাগপত্র সহ। হাতে গোনা কয়েকটি স্টার এয়ারলাইন্সের মধ্যে এটি একটি অভিনব বিলাসবহুল সব ব্যবস্থা। যদিও অন্য সব এয়ারবাস যাত্রার থেকে এর খরচ 3 গুণ বেশি, কিন্তু পয়সা উসুল বলা চলে। সিঙ্গাপুরের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য 2 ঘন্টা, আর 4 ঘন্টার যাত্রায় তারা এগিয়ে গেল বাংলাদেশের সময় থেকে 6 ঘন্টা। সিঙ্গাপুর সময় অনুযায়ী এখন সকাল 10টা, একদম অন টাইম। 1 মিনিটও ওরা সময় নিয়ে হেরফের না করে। ব্যাপারটা বরাবরের মতোই আহিলের খুবই পছন্দের। বোর্ডিং ব্রিজ পার হয়ে ইলেকট্রিক ট্রেন, ব্যাপক গতি, অথচ রাস্তা কিন্তু 5 মিনিটের। নিশিকে নিয়ে ট্রেনে একদম জানালার গা ঘেঁষে বসলো আহিল। সমুদ্র বন্দর ভরাট করেই এয়ারপোর্ট গড়া। কে বলবে, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, আর আভিজাত্যের সমারোহ। নিশি 2 চোখ ভরে মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে সব। ট্রেন থেকে নেমে ব্যাগেজ সহ বেরিয়ে এলো। উদ্দেশ্য ক্যাব নিয়ে বুকিং করা হোটেল। কিন্তু বাইরের আবহাওয়া ভয়াবহ। সূর্য যেন সরাসরি মাথার উপর চলে এসেছে। এসির ভেতর থেকে বেরিয়ে বাইরে বের হয়ে যেন দম বের হয়ে যেতে চাইছে একেবারে। আহিল কোনো রকমে দরদাম ছাড়াই উঠে পড়লো নিশিকে নিয়ে। হোটেলে পৌঁছে আয়নায় নিজেকে দেখে আঁতকে উঠল নিশি। জামার বাইরে যতটুকু অংশ ছিল তার সবটার ওপরই এক লালচে আবরণ পড়েছে। মনে হচ্ছে যেন ছ্যাঁকা লেগেছে জায়গাগুলোতে। আহিলের দিকে তাকাতেই দেখা গেল রুমে থাকা মিনি ফ্রিজ থেকে আইস ব্যাগ খুলে ঘাড়ে দিয়ে রেখেছেন। এসির হাওয়ার নিজেদের কিছুটা স্বস্তিতে এনে ফ্রেশ হয়ে নিল একে একে। ফ্রেশ হয়ে বিশ্রামের চিন্তা থাকলেও পেটের ভিতর সূচর হুটোপুটিতা হতে দিল না আহিলের। কিন্তু নিশি দিব্যি ঘুমানোর বন্দোবস্ত করে যাচ্ছে, তাই আহিল বাধ্য হয়ে নিশিকে নিয়ে ব্রেকফাস্ট করতে বেরিয়ে গেল। বাইরের কথা চিন্তা করে আর হোটেল থেকে বের হলো না তারা। এখান থেকেই ব্রেকফাস্ট সেরে লাঞ্চের জন্য রুম সার্ভিসিং অর্ডার করে গেল। রুমে ফেরার সময় আহিল দুবারিতেই ফোন করে জানিয়ে দিলেন সারাদিন রেস্ট আর ভালোবাসাবাসির পর বের হয়ে গেল রাতের শহর দেখার জন্য। রাতের সমুদ্র, বোট রাইডিং, রোড সাইড মার্কেট আর শপিং মলগুলো ঘুরে কাল ক্লান্ত হয়ে গেল নিশি। তার সাথে ছোট ছোট কেনাকাটা তো আছেই। সকাল সকাল দীর্ঘ 2 ঘন্টার উত্তেজনাপূর্ণ জার্নি করে নিশি প্রায় হতাশ। লাইক সিরিয়াসলি, এখানেও অসভ্যটা তাকে হাসপাতালে নিয়ে এসেছে। কিছুক্ষণ ডাক্তারের সাথে কথা বলার পর নিশিকে জুনিয়র ডক্টর আর সিস্টার দিয়ে পাঠিয়ে দিল বেশ কিছু টেস্টের জন্য। আহিল তখনও ডাক্তারের চেম্বারে। একজন কনসালটেন্ট ডক্টর এবং একজন সাইকিয়াট্রিস্টের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে হচ্ছে তাকে। যদিও সব কিছুই নিশির পাস্টের মেডিকেল হিস্ট্রি। সব টেস্ট শেষ করতে প্রায় 2 ঘন্টার মতো সময় চলে গেল। আহিল নিজেই তখন নিশির কাছে চলে এলো। তার ব্লাড নেওয়া হয়েছে সবে। স্মিত হেসে চলে গেল নার্সটা। আহিল জুসের ক্যানটা খুলে দিতে নিশি চুমুক দিল তাতে। গলাটা শুকিয়ে গেছে প্রায়, কিন্তু তিতকুটে ভাবে ছেয়ে গেছে মুখ। মুখ থেকে সরিয়ে ক্যানে তাকাতেই দেখলো এইটা এখানকার স্থানীয় পেঁপে পাতার জুস। নিশিকে হেলামি করতে দেখে আহিল নিজেই জোর করে খাইয়ে দিল বাকিটা। একদম ইনস্ট্যান্ট এনার্জি যাকে বলে। শরীরে বল পাওয়া যাচ্ছে বেশ। খারাপ লাগছে। আচ্ছা, বেড়াতে এসে ডাক্তারের ক্যাচালটা না করলে কি হতো? এত এত রক্ত নিয়ে গেছে আমার। নিশির এমন বাচ্চামিতে
আহিল নিশিকে জড়িয়ে ধরে হাসতে লাগলো খানিক। এখন ঘুরবে নাকি হোস্টেলে ফিরবে? এখন ঘুরি, তারপর বাইরে থেকে লাঞ্চ করে ফিরবো। ওকে। ঘোরাঘুরি করে লাঞ্চ করে ফেরার প্ল্যান করলেও আবহাওয়ায় টিকতে পারলো না। রোদ যেন গায়ে চামড়া ভরে ঢুকছে। আহিলের অবস্থা ফের নাজেহাল। হঠাৎ করেই মাথা চক্কর দিচ্ছে তার। নিশি ব্যাপারটা বুঝতে পেরে চট করে ক্যাবে উঠে গেল। ওকে। তারপর সেখান থেকে এক সিসাইড রেস্টুরেন্টে ঢুকে পড়ল। যদিও লাঞ্চ টাইম হতে এখনো অনেকটা দেরি, তবে পরিবেশটা বেশ ছায়াযুক্ত, সবুজাভ, সুসমুদ্রের গর্জনের সাথে উষ্ণ বাতাস। বাতাসে একটা গরম ভাব আছে। তবে তার চাইতেও সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার ফুলগুলো। সবগুলোর রং এত গাঢ় যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। থোকা থোকা ফুলগুলোর মিষ্টি মোহময় গন্ধ বাতাসকে যেন আরো শোভিত করে তুলছে প্রতিনিয়ত। তবে আহিলের অস্বস্তিটা এখনো কমেনি। প্রেশারটা বেড়েছে কিনা কে জানে। নিশি কিছুক্ষণ আহিলের দিকে তাকিয়ে থেকে রিসিপশনের দিকে চলে গেল। ফিরে এলো আইস ব্যাগ, বরফ কুচি মেশানো ঠান্ডা পানি সহ। আহিল ততক্ষণে চেয়ারে পিঠ এলিয়ে গা ছেড়ে বসেছে চোখ বন্ধ করে। কোথায় চলে গেলে হুট করে নিশি কোনো উত্তর দিল না। চুপচাপ আহিলের পেছনে গিয়ে ঘাড়ের দিকটায় আইস ব্যাগ চেপে ধরলো। এবার আহিল চোখ খুলল। সোজা হয়ে আইস ব্যাগটা হাতে নিতেই নিশি ঠান্ডা পানি আহিলের মুখের সামনে ধরলো। স্যালাইন? এখানে স্যালাইন কোথায় পেলে তুমি? আসার সময় নিয়ে এসেছি। আপনার প্রেশারের ধাত যে খুব ভালো তা তো জানা আছে নাকি? জবাবে আহিল হাসলো। আর অনুভূত হলো তার পিচ্চির নীরব যত্নটাতে। পরপর 2 গ্লাস স্যালাইন খেয়ে একদম ফ্রেশ ফিল করছে এখন। তারপর কিছুটা জড়িয়ে নিশিকে নিয়ে একদম সমুদ্রের কাছাকাছি চলে এলো। সেখানে রাখা ইজি চেয়ারগুলোতে বসে পড়লো দুজনে। নিশি পরম যত্নে আহিলের বাহুতে মাথা রেখে চোখ বুজলো খুব সন্তর্পণে। কি পেয়েছেন কি আপনি? রোজ রোজ এরকম জোর করে নিজের ঘরে নিয়ে আসছেন কেন? আমি এখানে আপনার বোনকে পড়াতে আসি, আপনার মনোরঞ্জন করতে নয়। আমার এসব একদম পছন্দ না, মিস্টার মাহমুদ। নিশির কথায় রাগের মাত্রা বেড়ে গেলেও আহিল সামনে নিল নিজেকে। ইউ ডোন্ট হ্যাভ এনি আদার অপশন মিস নিতিশা ইসলাম। আমি বাকিদের মতো সময় নষ্ট করে অনুমতির অপেক্ষা করতে পারবো না, কারণ সেই সময়টুকু আমার নেই। তুমি আমার দুর্বলতা, এবং সেই দুর্বলতা কাটানোর কোনো পথ আমার জানা নেই নিশি। আই নিড ইউ অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু বি মাইন। I don't need your love, don't, and you don't have to love me. My love is enough for us. I need you, and I need you forever. নিশি কোনো কথাই আর বলল না সেদিন। চুপচাপ ঘর থেকে বেরিয়ে আরফিকে খুব স্বাভাবিকভাবেই পড়ানো শেষ করে বের হয়ে এলো বাড়ি থেকে। আহিল তখন ছাদে দাঁড়িয়ে নিশির চলে যাওয়া দেখছিল। সকালে বের হয়ে সন্ধ্যায় বাসায় ফিরছ, এটা বাড়ি কোনো মজলিস না যে তুমি যখন খুশি তখন বাড়ি ফিরবে, বাড়ি থেকে বের হয়ে যাবে। সকালে টিউশন ছিল, আর টিউশন দুনিয়াতে তুমি একা করাও না, যার কারণে তোমাকে রাত করে বাড়ি ফিরতে হবে। ফোন দিয়ে জানানোর প্রয়োজনটাও তুমি করো না। তোমার কি আমার জন্য টেনশন হয় মা? তুমিও তো একটা ফোন দিতে পারো, খোঁজ নিতে পারো। এতে করে অন্তত আমি মনে মনে শান্তি পেতাম, নিজেকে বোঝাতাম আমার মাও বাকিদের মতোই আমায় ভালোবাসে। নিশির কথায় থমকে গেল মুমতাহার। শব্দ হারিয়ে গিয়েছে তার, আর তার সাথে কঠোর হবার অভিনয়টাও। রানী, তোর আপার দিকে খেয়াল রাখিস। আমি সপ্তাহখানেক এর জন্য চিটাগাং যাচ্ছি, আর তোর খালু এই 2-3 দিন ফিরতে পারবেন না, কনফারেন্সে ব্যস্ত থাকবে। তোর আপা জানে
কোনো কিছু লাগলে দারোয়ানকে দিয়ে আনিয়ে নিবি। জি আম্মা, সাবধানে থাকিস। রুমে ফিরে গিয়ে নিশি কিছুক্ষণ দম ধরে বসে রইল। তারপর ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসলো না। রানী বহু ডাকাডাকের পরও রাতের খাওয়া দাওয়া শেষ করে ফের রুমে চলে এলো। গুনে গুনে দুটো ঘুমের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়লো খুব স্বাভাবিকভাবেই। কিন্তু কিছুক্ষণ পরেই মনে হচ্ছে সে যেন কোথায় তলিয়ে যাচ্ছে। চোখের পল্লব ধীরে ধীরে ভারী হয়ে আসছে। সব চিন্তা, খারাপ লাগা ভুলে যাচ্ছে মন। সব। টানা ২৬ ঘন্টা পর ঘুমটা ভেঙে গেল নিশির ভোরের দিকে। শরীর মন এতটাই ফুরফুরে হয়ে আছে যে সে ভুলেই গেছে বিগত দিনের কথা, যেটা সে শুধু ঘুমিয়েই কাটিয়েছে। তারপর জগিংয়ে যাওয়া, সেখানে উদ্ভ্রান্তের মতো আহিলকে পাওয়া, তারপর তারপর তার অগোচরেই বিয়ে। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ খুলল নিশি। আহিল তাকে নিয়ে হেলান দিয়েছে চেয়ারে। আগে থেকে খুব করে আগলে ধরলো আহিলের হাতটা। চোখ বন্ধ করতেই অদ্ভুতভাবে অতীতের এই স্মৃতি পেয়ে বসলো তাকে। তখন এই অসভ্যটা যদি উদ্ভ্রান্তের মতো সিদ্ধান্তটা না নিত, তাহলে তাহলে না না, আর ভাবতে পারছে না সে। ঘুম হয়েছে। যখন তখন ঘুম পায় তোমার। ঠিক আছো তো? দুর্বল লাগছে বেশি? ভালোবাসা পাচ্ছে, অনেক অনেক ভালোবাসা পাচ্ছে। আচ্ছা, আমি ভেবে পাই না আপনার এত গরম সহ্য হয় না, তারপরেও এইখানে আসলেন কেন বলেন তো? ওই যে হট হট ব্যাপার। আহিলের মুখ থেকে বাকি কথা বের হওয়ার আগেই নিশি মুখ চেপে ধরে বুকের ওপর উঠে বসলো। আপনি সত্যি একটা অসভ্য, পাজি আর ভীষণ খারাপ। আহিল এবার আইসি ভঙ্গিতে মাথার নিচে দুই হাত রেখে নিশির দিকে তাকিয়ে চোখ টিপ দিল। পজিটিভ ভাবে নাও, আর ভাবো তুমি কতটা ভাগ্যবতী। এবার নিশি ধামধুম করে বসিয়ে দিল দুই তিনটে আহিলের বুকে আর বাহুতে। আবার এসব বললে কিন্তু কামড় দিব। নিশি কথাটা বলার সাথে সাথেই আহিল তাকে নিচে ফেলে তার উপর চড়ে বসলো। চ্যাপ্টা হয়ে যাচ্ছি। আমি তো হাঁটুতে ভর দিয়ে বসেছি, তুমি চ্যাপ্টা হচ্ছ কিভাবে? সরুন না। হাত পা ছুড়ে ছোটাছুটি করতেই হাত দুটো আটকে দিল আহিল। তখন কি বলেছিলে কামড় দিবে? দিবই। ফের পচা কথা। আহ নিশির কথা শেষ হওয়ার আগেই আহিল তার বুকের ভাঁজে কামড় বসিয়ে দিল খুব জোরে। তারপর গালের বা দিকটায়। ও রেগে গিয়ে নিশি যখন আহিলকে কামড়াতে যায়, আহিল নিশিকে ভালো করে জাপটে ধরে ঠোঁটে ঠোঁট ডুব দেয় অজানা এক ভালোবাসার অধ্যায়ে। ঠিক ভোরের দিকে হঠাৎ করে আহিলের ঘাম দিয়ে ঘুম ছুটে যায়। ধরফরিয়ে উঠে বসে ঝিম ধরে থাকে কিছুক্ষণ। বেড সাইড টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে গিলে ফেলল। ঘামে খুব অস্বস্তি হচ্ছিল বিধায় বিছানা ছেড়ে ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ চুপচাপ। তারপর কিছু একটা ভেবে গায়ে টাওয়াল জড়িয়ে বাথরুম কল ছেড়ে রুমে ঢুকে পড়ল। ক্রস্ত পায়ে নিশির দিকে তাকাতেই দেখা গেল চাদরে কোনো রকমে নিজেকে লেপ্টে নিয়ে চুলে মাখো মাখো হয়ে বেঘুম ঘুমোচ্ছে সে। আহিল তার পাশে হাঁটু গেড়ে বসে খুব যত্ন সহকারে চুলগুলো রিবনে আটকে দিল একটা একটা করে। তারপর চাদর সহ নিশিকে কোলে তুলে বাথটবে বসে পড়ল খুব সাবধানে। এদিকে নিশি আহিলকে আরো গভীর করে জড়িয়ে ধরে বুকে মুখ ডুবিয়ে রইল। নিশির এহেন কাজে আহিল বিরক্ত হওয়া সত্ত্বেও নিশির কাচোমাচো করা চেহারা দেখে হেসে দিল। তারপর দুষ্টু হাসি হেসে বাহাতে ঝর্ণার সুইচ অন করে দিল। হঠাৎ করে গায়ে ঠান্ডা পানি পড়াতে নিশি একেবারে ধরফড়িয়ে উঠে পড়ল। বাট টবের পানিতে বুক অব্দি ডুবেছিল তারা।
চারপাশে হঠাৎ করে এত পানি দেখে কোনো কিছুই ঠাহর করতে পারছে না সে। হাত পা সামনে চলছে, দু হাত চেপে ধরে নিশিকে কথাগুলো বলতে লাগলো আহিল। কথাগুলো ঠিকঠাক বুঝতে পেরেই থেমে গেল সে। নিঃশ্বাসের ওঠানামাটা এখনো অস্বাভাবিক হারে চলছে। ঠোঁট গাল লাল হয়ে আছে একেবারে, কেঁদে দিবে এমন সময় আহিল ফের নিশির মুখখানা দু হাতের আজনায় তুলে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ওয়াশরুম থেকে টাওয়াল পেঁচিয়ে বের হয়ে নিশি লাগেজের কাছে চলে গেল। আহিল তখন কোমরে বেল্ট বাঁধছে। নিশি একটা অফগ্রিন লেডিস টি শার্ট আর জিন্স নিল চেঞ্জ করার জন্য। চেঞ্জ করে রুমে আসতেই আহিল কিছুটা ছুটেই নিশির কাছে চলে গেল। দৃষ্টি নিশির ক্রিবেই যে কাল রাতের কামড়টা একেবারে কালশিটে হয়ে আছে। ইচ্ছে করেই কিছুটা জোরে দিয়েছিল, কিন্তু এতটা দাগ হবে ভাবতে পারেনি। নিশি আহিলের দিকে তাকাতেই ব্যাপারটা বুঝে গেল। তারপর ঝটপট শার্টের উপরের দিকের বোতামটা লাগিয়ে দিল। আহিলকে কোনো সুযোগ না দিয়েই বেরিয়ে পড়লো ঝটপট ব্রেকফাস্টের জন্য। সিঙ্গাপুরে আরও 4 দিন স্বাদ মিটিয়ে ঘোরাঘুরি আর বিপুল সংখ্যক শপিং করে তারা দেশে ফিরে এলো। তারপর একে একে সবার সাথে দেখা করে দুজনে মিলে শপিংগুলো ভাগ করে দিল। ফেরার পর আহিল দুদিনে রেস্ট নিয়ে ফের পুরো দমে কাজে ঢুকে পড়লো আর নিশিও তার ভার্সিটি নিয়ে ব্যস্ত হয়ে গেল। এতদিনের গ্যাপ ফিল আপ করতে বেশ হিমশিম খেতে হচ্ছে তাকে, কিন্তু কিছুই করার নেই। শত হিমশিম খেলেও পড়ে যেতে হবে। নিশির ব্যাপারটা বুঝতে পেরে আহিল প্রফেসরদের কাছ থেকে আলাদা করে শিডিউল ম্যানেজ করলো নিশির গ্যাপগুলো রিকভারির জন্য। সময় চলল তার আপন গতিতে। দেখতে দেখতে 3টে বছর কেটে গেছে জীবনের খাতা থেকে। আহিল এখন অফিসের 80% দায়িত্ব নিজে থেকেই সামলায়। দেশে ব্যবসায়ের পরিধি বাড়ানোর সাথে সাথে দেশের বাইরে বেশ কয়েক দেশেই এর আওতা বাড়িয়েছে সে। এশিয়ার নবীন তরুণ সফল উদ্যোক্তাদের মধ্যে আহিল নামটা নিঃসন্দেহে একটা। চারপাশে এত সফলতার ব্যস্ততা একেবারে সমুদ্রসম। শত ব্যস্ততার মাঝেও দুজন সর্বক্ষণ দুজনের মনের জোরে বাঁধা। 1000 মাইল দূরে থেকেও আহিল নিশিকে বকে ধমকে একাকার করে মেডিসিনের হেলাফেলার জন্য, ঠিকঠাক না খাওয়ার জন্য। আর নিশি, সে তো পুরো দস্তর সংসারী এখন। প্রতিবেলায় ফোন করে আহিলের খাবার খোঁজ নিবে, মেডিসিনের খোঁজ নিবে, বাসায় কখন ফিরছে জিজ্ঞেস করবে। রাত জেগে কোনোভাবেই ল্যাপটপ নিয়ে বসে থাকতে দিবে না। কখনো ঘুম ভেঙে চুপটি করে আহিলের পিঠে মাথা রেখে আগলে ধরে তাকে। সেদিন দুপুরে হঠাৎ করে আহিলের সুগার ফল করার সাথে সাথেই প্রেশার ফল করেছিল। খেতে যাবার জন্য সবেমাত্র নিশি ডাকতে এসেছিল। চেয়ারে হাত পা ছেড়ে দিয়ে কোনো মতে মাথাটা কাত করে রেখেছে। কথা বলতে পারছে না। নিশি এত কিছু জিজ্ঞেস করছে, অথচ শত চেষ্টা করেও আহিল মুখ থেকে কোনো শব্দ বের করতে পারছে না। শেষে নিশির চিৎকার চেঁচামেচিতে সবাই এসে আহিলকে নিয়ে হসপিটালে রওনা দিল। সেদিনের কথা নিশি আজও ভুলতে পারে না। হঠাৎ করেই আহিল ফোন না ধরলে, এমনকি সাধারণ কোনো অসুস্থতায় নিশি ঘাবড়ে যায়। আর যদি কিছু একটা হয়, খুব চিন্তা হয় সর্বক্ষণ। সেদিনের পর থেকে আহিলের খাবারে যুক্ত হয়েছে সুগার আর প্রেশারের মেডিসিন, আর তার সাথে নিশির হম্বিতম্বি তো আছেই। নিশু, কোথায় তুমি? এই তো ফ্রেন্ডসদের সাথে আড্ডা দিচ্ছি। শিওর? ইয়ে মানে, জন তোমাকে খুঁজতে ক্যাম্পাসে। তুমি ওকে পালিয়ে ওদের সাথে এসেছো, গাড়িও নাওনি সাথে। আমি তো কাছেই, চলে আসবো। হবে না। আর ভার্সিটির পেছনে কিসের আড্ডা? ড্রাইভার আসছে, বাসায় যাও। বিকালে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, শেলি নিয়ে যাবে তোমায়। তাদের কথার মাঝখানেই গাড়ি চলে এলো। আমি বুঝি না, তুমি সুদূর আমেরিকায় বসে বসে ইন্ডি টেইলর্স আমার সব খবর
ব্রেকটা পাও কি করে? মনে মনে পাই, এসব নিয়ে তোমার ভাবতে হবে না। ফ্রেশ হয়ে ফোন দিবে আমায়। ফোন দিতে হবে না। হবে কেন? মনে মনেই না খোঁজ পাও, মনে মনেই নিয়ে নিবা। রাখছি বলেই নিশি খিলখিল করে হেসে ফোন রেখে দিল। আহিল নিজের খানিকটা হেসে বিছানায় গা এলিয়ে দিল। একই হাসি, আপু তুমি এখানে? হুম রে, মাস্টার্স করার পর আইসিটি আর গ্রাফিক্সের ওপর কাজ করার খুব ইচ্ছে হলো, তাই এখানে অ্যাডমিশন নিলাম। খুব ভালো করেছো। কবে আসলে ঢাকা? আমায় তো ফোন দাওনি একবারও। আমি এসেছি মাস তিনেক। এখান থেকে কিছুটা দূরের একটা হোস্টেলে উঠেছি। হোস্টেল? হোস্টেল কেন? হাসি আপু, তুমি আমাদের বাসায় উঠোনি? না, মামা আর তোর উপর আমার খুব রাগ নিশি। তুই বিয়ে করেছিস 3 বছর হলো, অথচ একবার আমায় জানানোর প্রয়োজন মনে করলি না। হাসি আপু, আসলে একবার বলিস না, সময় পাসনি? 3টি বছর অনেক সময় নিশি। এতটা বড় হয়ে গেলাম। হাসিপু, কোনো প্রোগ্রামই করা হয়নি, তাই বাবা ভেবেছিল থাক, অনুষ্ঠান করে ইনভাইট করতি। আমরা তো এখন তোদের গেস্ট। অনেক মান অভিমান চলল দুজনের মধ্যে। আসলে হুট করেই লাইব্রেরিতে আসার পর দেখা হয়ে গেল নিশির তার ফুফাতো বোন হাসির সাথে। হাসি, পুরো নাম তাহিয়া হুসাইন হাসি। রোজ ক্লাস থাকে না বিধায় মিসম্যাচিং এর জন্য দেখা হয়নি তাদের। সব অভিমান চুকিয়ে ফের বাড়ি ফিরল নিশি আর হাসি হোস্টেলে। এদিকে আহিলের ব্যবসা, নিশিকে সময় দেওয়া, টাইমলি ডক্টর দেখানো, নিশির পড়াশোনার সব খবরাখবরই আহিল রাখছে। আরফি এইচএসসি দিয়ে এই বছরই বাইরের দেশের ইউনিভার্সিটিগুলোতে টেস্ট করছে খুব তোড়জোড়ে। তার খুব ইচ্ছে জাপানে হায়ার স্টাডিজটা কন্টিনিউ করার জন্য। এদিকে শিমুল বেগম সব নিয়ে চটে আছেন বেশ। আরফিকে ছেড়ে তিনি থাকবেই বা কি করে? যদিও এখন থাকতে হচ্ছে, কারণ আশরাফ সাহেবের বয়স হয়ে এসেছে। একটা ম্যাক্সিমাম টাইম তার দেশের বাইরে কাটাতে হয় ব্যবসায়ের জন্য। তাই এখন সাথে শিমুল বেগমও থাকেন। আহিলও মাঝে মধ্যে যাওয়া আসা করে। এদিকে নাজমুল সাহেব আর মুনতাহার দুজনে মিলে হজ সেরে এসেছেন। সবকিছু আপন গতিতে চলছে। সব ব্যস্ততার মাঝেও নিশির নিজেকে খুব একা একা মনে হয়। আজকাল তো তার ভাবনারা ঝেঁকে বসেছে। তাকে সারাক্ষণ কি যেন ভাবে। অন্যমনস্কতা খুব বেড়ে গেছে। বই খাতা নিয়ে বসলেও দেখা যাচ্ছে বেঘরে সে কি যেন ভেবে যাচ্ছে। অনেকক্ষণ ডাকার পর উত্তর নিচ্ছে বা সিরিয়াস কোনো টপিক সাহু করে যাচ্ছে। খুব খেয়াল করছে এসব আহিল বেশ কদিন ধরে। আজকাল তার ঘুমটাও খুব একটা ভালো হচ্ছে না। ভোরের শেষে ঘাম দিয়ে ঘুম ভেঙে যায়, সারা গা ঘামিয়ে ওঠে বা কখনো ঠান্ডা হয়ে আসে। কিন্তু স্বপ্নটা বেশিক্ষণ মনে থাকে না, হুট করেই ভুলে যায় সে। তারপর অনেক ভাবে, কিন্তু মনে পড়ে না। তবে তার রেশ থেকে যায়। হঠাৎ হঠাৎ কেঁপে ওঠে ভেতরটা। তখন আর কিছু পড়তে ইচ্ছে করে না, চুপচাপ চোখ বুজে থাকতে ইচ্ছে করে। কোনো কাজেই মন বসে না, কোনো কাজে না। অন্য দিনের তুলনায় আজ খুব সকালেই বেরিয়ে গিয়েছে আহিল ঢাকার বাইরে সাইট ভিজিটিং এ যাবে ফ্যাক্টরির প্রোডাকশন ইউনিটের জন্য। বের হবার আগে পই পই করে বলে গেছেন নিশিকে ক্লাস শেষ করে যেন ডাইরেক্ট বাসায় চলে আসে। শোনো নিশু, জন আর মেয়ারকে রেখে যাচ্ছি, ওদের ফাঁকি দেওয়ার মোটেও চেষ্টা করবা না। আর ড্রাইভার তোমাকে নিয়ে একেবারেই ফিরবে, বুঝতে পারছো? মিয়াও ভাইয়াকে কেন? ওরা তোমার সাথে যাবে না। না, হাতে ঘড়ি পড়তে পড়তে ক্লাস শেষ তো, একটু যেটাই করো ওদের সাথে সাথে থাকবে। ওয়াশরুমেও নিয়ে যাবে নে। মাথা নিচু করে বিড়বিড় করে শুরু করে দিল নিশি। আহিল রেডি হয়ে নিশির কোমর আগলে কপালে একটা দীর্ঘ চুমু খেলো।
ওরা না হয় আমি আসার পর আমার সাথে যেও। নিশি হকচকিয়ে গেল। তারপর লজ্জায় একেবারে আহিলের বুকে সেধিয়ে রইল কিছুক্ষণ। আজকাল এই লোকের কি হয়েছে কে জানে, সব কিছুতেই চোখ চোখ করে। আর শর্ত এর তো শেষ নাই। এটা সে এভাবে করতে হবে, ওটা এমন হবে। কি করছো, কথা শোনো না? তুমি কিন্তু খুব পাজি হয়ে যাচ্ছ নিশু। কথাগুলো নিজের আপন মনে আওড়াতেই খুব হাসি পেল নিশির। আসলেই সত্যিকারের অসভ্য একটা। ক্লাস ব্রেকে করিডোরে সব ফ্রেন্ডরা একসাথে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। ঠিক তখনই নিশি রনে ভঙ্গ করে ছুটে চলে গেল হাসিকে লাইব্রেরি থেকে বের হতে দেখে। হাসিপু আবার হাহা। আরে রাগো কেন? হাসি জো প্লাস আপু সমান হাসি হাসিপু। তোরে এমন দিব না, দেখবি বলি এমনিতেই বন্ধ হয়ে যাবে। ফুপিকে বলে দিব কিন্তু তুমি আমাকে বকেছ। আহারে ফুপির আহ্লাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ চলছিল দুবনের কথা। হ্যালো মিস ক্যাম্পাস স্লিপিং কুইন। ও হ্যালো স্যার। ইমাদ তুই চিনিস ওকে? কি যে বলিস তাহি, ও তো আমার স্টুডেন্ট, আমারও। আর ও আমার কাজিন। তোমরা, আমি আর ইমাদ একসাথে গ্র্যাজুয়েশন শেষ করেছি। তারপর এখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানেই জব। কি ব্রিলিয়ান্ট দেখেছিস তোদের স্যার। আর তুই কম কিসে? আমি পড়াশোনা থেকে পালানোর চেষ্টা করি, আর তুই এখনো এই কোর্স সেই কোর্স নিয়েই আছিস। তুই তো অফারটা দিয়েছিলি, সে তো তোকে দেখি না কতকাল। তাই তুই যে সিরিয়াসলি বাকশাপটরা গুছিয়ে চলে আসবি ভাবি নাই। নিশিত ওদের কথাবার্তা শুনে হা হা হি হি করেই যাচ্ছে। বেশ কিছুটা সময় কথাবার্তা বলে নিশি ফের ছুটতে লাগলো তার ক্লাসে। স্যার ঢুকে গিয়েছে অলরেডি। নিশিকে এভাবে ছুটতে দেখে ফিক করে হেসে দিল ইমাদ। কিরে হাসছিস যে? কেমন বিড়ালের মতো দৌড়াচ্ছে দেখেছিস? ফিরতে ফিরতে আহিলের বেশ রাত হয়ে গেল। গায়ের স্যুট খুলে অফিস ব্যাগটা হাতে নিয়ে রুমে ঢুকতেই দেখে গেল নিশি রুমে নেই। রুমের ঘড়ির দিকে তাকাতেই দেখা গেল 12:32 বাজে। আহিল খুব স্বাভাবিকভাবেই হাতের ঘড়ি খুলে রেখে ওয়াশরুমে ঢুকে পড়ল। ফ্রেশ হয়ে তোয়ালে নিয়ে মাথা মুছতে মুছতেই স্টাডি রুমে চলে গেল। রুমের বারান্দা দিয়ে নিশি তখন ডিভানে নিশ্চিন্তে মনে বুকের ওপর বই রেখে ঘুমাচ্ছে। নিশিকে ঘুমাতে দেখে আর জাগালো না। আস্তে করে বইটা সরিয়ে মাথার পেছনের ডাবল কুশন থেকে একটা সরিয়ে দিল। আজকাল খুব একটা সময় দিতে পারে না নিশিকে, কিন্তু ভেতরটা সর্বক্ষণ পড়তে থাকে না থাকে এই পিচ্চিটার জন্য। ইচ্ছে করে সারাক্ষণ পাশে পাশে রাখতে। আর তার জন্যই আহিল ঠিক করেছে নিশির গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর তাকে নিয়ে অফিসেই বসাবে। তাহলে আর তার ভেতরটা সর্বক্ষণ পড়বে না। নিশির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কথাগুলো ভাবছিল আহিল। তুমি কখন এলে? নিশির কথায় ধ্যান ভাঙলো আহিলের। তারপর মিষ্টি হেসে নিশির বুকে মুখ গুজে চুপচাপ শুয়ে পড়ল। আহিলের প্রতিটি নিঃশ্বাস যেন হৃৎপিণ্ডে গিয়ে বিচ্ছে নিশির। এত চেনা শব্দেও কম্পন ধরিয়ে দিচ্ছে সারা শরীরে। ধীর ধীর করে মৃদু মন্দ কাঁপছে নিশি। নিশির কাঁপনটা আহিল বুঝতে পেরে আর গভীর করে জড়িয়ে ধরে গলার বাজে মুখ ডুবিয়ে দিল। প্রতিটি ছোঁয়াই যেন মাতাল করে দিচ্ছে তাকে। চোখ বুজলো নিশি। ঘুমিয়ে গেলে কিন্তু পানিতে নিয়ে জোয়ানি দিব। চোখ বন্ধ করে খিলখিল করে হেসে যাচ্ছে নিশি। আসলেই অসভ্যটা এমন যত্ন নিয়ে আদর করে যে একেবারে ঘুম পেয়ে যায়। মাতাল করা ঘুম চোখ খোলা দেয়। নিশির অমন হাসি প্রতিবারই আহিলের হৃদস্পন্দন থামিয়ে দেয়। এইবারও তার ভিন্ন হলো না। হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে ঠোঁটে এলোমেলো স্পর্শ করতেই নিশি থেমে যায়। চোখ খুলতেই আহিলের ঘোর লাগা দৃষ্টিতে আবদ্ধ হয়ে যায় সে। খুব স্বর্ণবর্ণে দুহাতের আবদ্ধে আহিলের ঘাড় আগলে ধরে আরো কাছে নিয়ে আসলো তাকে।
ঠোঁটের গভীরতার দৃষ্টির মোহ আরও গাঢ় হতেই বেসামাল হয়ে পড়ল দুজনের নিঃশ্বাস। আচমকা আহিল নিশিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল। কিছুক্ষণ চুপচাপ স্বাভাবিক হয়ে বসে থেকে জোর পায়ে চলে গেল ওয়াশরুমে। একবারও পিছন ফিরে তাকালো না। তাকালে দেখতে পেত নিশি নিঃশ্বাস বন্ধের মতো মিয়ে রয়েছে আগের মতো। চোখের কোণা হতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল অবহেলায়। নিশি তো কাঁদতে চায়নি, এমন তো না। ব্যাপারটা আজই প্রথম হয়েছে। বিগত কয়েক বছরে অহরহ ঘটেছে, অহরহ। সব কিছু স্বাভাবিক থাকলেও ঘনিষ্ঠতা হয়েছে খুব কম। আর যতটুকুই বা হয়েছে তার সবটুকুতে আগ্রহ এবং জোর তার নিজেরই ছিল বেশি। কিছু কিছু সময় নিজেকে আটকাতে পারতো না, অথচ এমন তো আগে হতো না। তাহলে না, আর ভাবলো না সে। আরো দুফোঁটা অশ্রু গড়ানোর আগেই চোখের কোণা থেকে মুছে নিল সে। আজকাল বড্ড বেশি বেহায়া হয়ে গেছে চোখ দুটো, বড্ড। এবার শোয়া থেকে উঠে পড়ল সে, এগোতে লাগলো ডাইনিং এর দিকে। কতটা রাত হয়ে গেছে, এখনো খাওয়া হয়নি। কিছুই হয়নি মানুষটার। খাবার টেবিলে গুছিয়ে আহিলকে ডাকতে রুমে গেল নিশি। আহিল তখন সেন্টার টেবিলের ওপর দুই পা তুলে দিয়ে ঘরের সিলিং এর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। চোখে চোখে চোখ না পড়লেও নিশি বেশ বুঝতে পারছে আহিলের দৃষ্টি শূন্য। কোনো লক্ষ্য নেই এই দৃষ্টির। ব্যাপারটা আর কেউ না বুঝুক সে বোঝে, ও খুব ভালো করেই বুঝতে পারে। খাবে চলো, অনেকটা রাত হয়ে গেছে। নিশির কথায় নড়ল না আহিল, তবে কয়েকটা দীর্ঘশ্বাস গোপন করার চেষ্টা করলো। কি গো আসো। এবার সোজা হয়ে বসলো আহিল। মেয়েটা এমন এমন শব্দ দিয়ে আকুল করে ডাকে, একেবারে বুকের বা পাশটায় চিনচিনে ব্যথা তুলে দেয়। কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ বুকের সেই চিনচিনে ব্যথা নিয়েও আহিল নিশির চোখে চোখ রাখতে পারে না। খুব অপরাধ কাজ করে ভেতরে ভেতরে। পিচ্চিটাকে কি কষ্ট দিচ্ছে সে। কিন্তু তুমি কি উঠবে? শাক গলায় বলে নিশি। হ্যাঁ আসছি চলো। খাবার টেবিলেও আহিল প্রায় চুপচাপ, কিন্তু নিশি একদম স্বাভাবিক আচরণ করে যাচ্ছে। নিজ থেকেই এটা সেটা জিজ্ঞেস করে করে পাতে তুলে দিচ্ছে। আহিলের ভেতর ভেতর যে অপরাধ বোধটা কাজ করে তা নিশি খুব বুঝতে পারে। এই আচরণের পর আহিল খুব সহজে নিশির চোখে চোখ রাখতে পারে না, স্বাভাবিক হয়ে কথা বলতে পারে না। তবে তার ভালোবাসা, তার যত্নটা আগে থেকে কয়েক গুণ বেড়ে যায়। সেটা অনুভব করতে পারে নিশি, খুব করে অনুভব করতে পারে। হাঁ করো, আমি তো খেয়েছি রাতে, তাতে কি আমার সাথে আমার হাতে খেতে হবে এইটা ভেবে কেন খাও না? তোমার জন্য আমার প্রতি বেলায় দুইবার খেতে খেতে হয়। তোমার মতো খেলে আমি প্রতিবেলায় দুইবার কেন 10 বারও খেতে পারবো। বলছে তোমাকে, এমনিতেই মোটো হয়ে যাচ্ছি তার উপর। ওয়েট ওয়েট, তুমি কি ডায়েট করছো? পিটাইয়া না একেবারে হাড্ডি ভাঙা ফেলবো। চিনো আমারে? ওমা কেন চিনবো না, তুমি তো আমার একমাত্র জামাই। কথা বলেই নিশি স্বভাবসুলভ হাসি জুড়ে দিল, আর তার সাথে আহিলও তাল মেলালো। তবে অসভ্যটা ডায়েটের কথা শুনে 2 পিস মাছ আরও ঠুসে ঠুসে খাওয়ালো। বেশ কয়েকদিন ধরেই শিমুল বেগম দুই পরিবারের মধ্যে একটা ছোটোখাটো গেট টুগেদারের কথা বলছিলেন। তাছাড়া ফারাজও গতকাল দেশে ফিরেছে ইংল্যান্ড থেকে। অনেকদিন ছেলেটাকে ভাত বেড়ে খাওয়ানো হয় না তার। আবার আশরাফ সাহেবও আজ দেশে ফিরেছেন, তাই যেই ভাবা সেই কাজ। নিশির পরিবারকে দাওয়াত দেওয়ার সাথে সাথে ফারাজ আর সোহানাকেও দাওয়াত দিতে ভোলেননি তিনি। আর এদিকে নিশি আর আহিল দুজনেই হাসিকে দাওয়াত দিল গেট টুগেদারে আসার জন্য। হাসি প্রথমে আসতে না চাইলেও তাদের জোড়াজোড়ির কাছে ব্যর্থ হলো। ফ্রাইডে দেখেই শিমুল বেগম সব বন্দোবস্ত করলেন।
তা না হলে তার ছেলের বাবা আর তার সাথে নিশির বাবারও সময় দিতে পারবে না অনুষ্ঠানে। সুহানা আর ফারাজ একসাথেই এসেছে। নিশি তো ফারাজকে দেখেই ভোদর, কি ডাক্তার সাহেব, এতদিনে দেশে ফিরতে ইচ্ছে হলো। দেশে ফিরবো কার জন্য বলো তো নিশি? কেউ তো আর মনের টানে ডাকে না। আহিলের এমন উত্তরে নিশি খানিকটা ভড়কে গেলেও সোহানা খুব স্বাভাবিকভাবেই তাকালো ফারাজের দিকে। এখনো ফারাজের ঠোঁটের কোণায় মিষ্টি হাসিটা লেগে আছে। সে তো দোষ আপনারই ডাক্তার সাহেব, এমন সুন্দর প্রেমিকা ছেড়ে কেউ পাড়ি দেয় বিদেশে, তার বুঝি অভিমান হয় না? তার সব হয় কেবল। আচ্ছা, আহিলকে দেখছি না, বাবার সাথে কথা বলছে। সুহানা আপু বিয়ে করেছো কবে? উত্তরে সোহানা কিছু বলল না, তবে ফারাজের দিকে তাকালো এক পলক। তুমি কবে আমাদের বিয়ে খেতে চাইছো বলো? এখন বললে এখনই। আচমকাই সোহানাকে এক হাতে আগলে ধরে খুশি খুশি মুখ করে বলল ফারাজ, এভাবে না, আমার তো অনেক প্ল্যান আমাদের বিয়ে নিয়ে। হুট করে করলে আমার প্ল্যানগুলোর হবে কি? তাদের কথার মাঝখানেই আহিল এসে জয়েন করলো। খুব জমিয়ে নিল আড্ডা চারজন মিলে। তোমাকে চেনা চেনা লাগছে। হ্যাঁ আন্টি, আপনি তো আমাদের বাসায় গিয়েছিলেন আপুকে দেখতে। আপু মানে রাশি আপু, সিলেট। আপনি আর আঙ্কেল। আপাও আমার ছোট ভাগ্নি তাহিয়া। আর কিছু বললেন না শিমুল বেগম, ইচ্ছে করেই বললেন না, অথচ কথা তার গলার কাছে এসে আটকে রয়েছে। না, এখন কিছু বলা এমনিতেও ঠিক হবে না। কি বলতে কখন কি বলে ফেলে তার ঠিক নেই। অনুষ্ঠান শেষে নিশি জোর করে সুহানা ফারাজ আর হাসিকে রেখে দিল। ফারাজ প্রথমে নাকচ করলেও আহিল সামলে নিল। খাওয়া দাওয়া শেষে ঠিক হলো বাগানে বসে বনফায়ার হবে, আর তার পাশে গোল করে বসে আড্ডা হবে জমিয়ে। দুই জুটির মাঝে হাসি নিতান্তই একলা পড়ে গেছে, তবে বাকিরা তাকে সেই ফিলিংস হতে দিচ্ছে না। আড্ডা হলো, গান হলো, ফারাজের এক একটা কথায় সবাই হাসিতে লুটোপুটো হলো। তখন মাঝরাত বলা চলে। মাথার উপর হালকা শীতের আবছায়া, কুয়াশায় চাঁদটা একেবারে পরিপূর্ণ। নিশিকে চাদরে গুটিয়ে দিয়েছে আহিল ভালো করে। এই মেয়ের এমনিতেও শীত বেশি। আড্ডার মাঝখানেই সুহানা ঘুমে ঢুলুনি খাচ্ছে। তার সঠিক সময় ঘুমিয়ে অভ্যাস। ফারাজ এক হাতে জড়িয়ে নিশি নিতেই মিশে গেল তার সাথে, কাঁধে মাথা রেখে চোখ বুজলো পরম নির্ভরতায়। সুহা ওঠো, চলো রুমে গিয়ে শুবে। আর একটু থাকি, এভাবে ঘুমালে ঘাড় ব্যথা হবে, আর তোমার ঘুম না হলে শরীর খারাপ করে। চলো তো, তুমি ডাক্তার হয়েছো কেন তাহলে? ফারাজ হেসে দিল। ভালোই ঘুমে পেতেছে তাকে। উঠছি আমরা, জমিয়ে প্রেম করো, এই সুযোগ আর পাবে না বাছা। বলেই ফারাজ সোহানাকে নিয়ে ভেতরে চলে গেল। আর ওরা চলে যেতেই নিশি সোজা হয়ে বসে নিজের গায়ের চাদরটা খুলে আহিলের গায়ে জড়িয়ে দিয়ে একদম তার কোলের মধ্যে ঢুকে পড়লো। আহিল মুচকি হেসে আরো নিবিড় করে জড়িয়ে ধরলো নিশিকে। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে। হুম হুম, লা 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 লা। সকালের ব্রেকফাস্ট টেবিলটা পুনরায় জমজমাট। ফারাজ, নিশি আর আরফি মিলিয়ে মুখর করে তুলেছে সকালটা। আশরাফ সাহেব বিষয়টা উপভোগ করলেও শিমুল বেগম বেশ চুপচাপ আছেন। প্রয়োজন ছাড়া খুব একটা কথা বলছে না, তবে মুখে একটা মিকি হাসি লেগেই আছে। সেদিন ব্রেকফাস্ট শেষে ফারাজ সুহানাকে নিয়ে তার শুটিং স্পটে চলে গিয়েছেন। এদিকে আহিলকে লাগাতার নিশি বারণ করে যাচ্ছে আজকে অফ নেভার জন্য। শোনো না, শুনছি তো জান, আজকে না যাও না প্লিজ, আজকে বাসায় থাকো না।
আসলে পসিবল না নিশু, যার মানে আমাদের নতুন একটা ডিল সাইনিং হবে আজকে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ডিলটা অভাবেও সাফল্য এনে দিবে আমাদের। আর খুব রিসেন্টলি যার মানেও আমাদের একটা ব্রাঞ্চ সেট আপ হতে পারে, খুব ইম্পর্টেন্ট। নিশির মুখটা আগলে ধরে, আচ্ছা এত টাকা দিয়ে কি করবা তুমি? অনেক তো আছে আমাদের। আরে একটা স্কাউট টিম পালার মতো সামর্থ্যবান হয়ে নেই, তারপর না হয় থাকবো। ফাইল গোছাতে গোছাতে বলল আহিল। নিশি তখনও ভেবে ভেবে ব্যস্ত। স্কাউট টিম দিয়ে কি করবা তুমি? আমি সেটাই বুঝতেছি না। ভাবো ভাবো, সারাদিন দিলাম ভাবো। বলেই চট করে নিশিকে চুমু খেয়ে বেরিয়ে গেল। নিশি তখন সবেমাত্র খাটে বসেছে আনমনে। ঠিক তখনই আহিল ছুটে এসে ব্যাগটা বিছানায় রেখে নিশিকে নিয়ে আলতো করে বিছানায় ঝুঁকে পড়ল। আরে আরে, তোমাকে চুমু খেয়ে আমার মন ভরে না কেন বলো তো? ভেরি ব্যাড নিশু, ভেরি ব্যাড। বলেই মাতালের মতো ঠোঁটের গহীনে ভালোবাসায় সিক্ত হতে লাগলো। জাপানের নিজের পছন্দ মতো ইউনিভার্সিটিতে কাগজপত্র জমা দেওয়ার পর থার্ড রাউন্ড সিলেকশনে এসে আরভির অ্যাডমিশন বাতিল হয়ে গেল। এই নিয়ে খুব মন খারাপ করেছিল শিমুল বেগম। সব ভুলে মেয়েকে নিয়েছিল একদিন। আশরাফ সাহেব আর আহিল দুজনেই বলেছিলেন তারা তাদের মতো করে ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। আর তাছাড়া আজকাল টাকা দিয়ে হয় না এমন কিছুই নেই। কিন্তু আরভি নিজের যোগ্যতায় সামনে আগাতে চায় এবং সেটা হবে সম্পূর্ণ তার মেধার উপর নির্ভর করে। আহিলার আশরাফ সাহেব দুজনেই তার কথা শুনে সন্তুষ্ট হলো। নিজেকে সামলে নিয়ে ফের খোঁজ খবর নিতে শুরু করলো অ্যাডমিশনের ব্যাপারে। এদিকে শিমুল বেগমও মেয়ের সাথে সাথে এখানে সেখানে সবখানেই ছুটছেন। সংসারের সবটাই নিশিতার অনুপস্থিতিতে সামলাচ্ছেন। হ্যালো, আপনার স্যার কোথায়? স্যার তো কনফারেন্স ম্যাম। ওনাকে লাঞ্চের পর মেডিসিন নেবার জন্য মনে করিয়ে দিবেন এবং আপনি সামনে দাঁড়িয়ে থেকে কাজটা করবেন। আর তারপর আমাকে ফোন দিয়ে কনফার্ম করবেন। অবশ্যই ম্যাম, ড্রাইভারকে দিয়ে লাঞ্চ পাঠিয়েছি, বাইরের খাবার খেতে দিবেন না। শিওর ম্যাম, আল্লাহ হাফেজ। ফোনটা রেখে খানিকটা চুপ করে বসে রইল নিশি। বেশ কিছুদিন ধরেই সে খেয়াল করছে আহিলকে রাতে ঠিকঠাক ঘুমাতে পারছে না। প্রেশারটা প্রায় ওঠানামা করছে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে চুপচাপ উঠে বসে থাকে, আবার কখনো তাকে বিছানা থেকে তুলে নিজের সাথে মিশিয়ে চাপটে ধরে বসে থাকে। আকার ইঙ্গিতে কোনো কিছু জিজ্ঞেস করলেও কিছু বলে না, উল্টা হালকা হেসে চুপচাপ জড়িয়ে ধরে বসে থাকে। কাজ নিয়ে কি চিন্তিত? তেমন কিছু হলে আব্বু নিশ্চয়ই বাসায় কিছু না কিছু বলতেন, নাকি আব্বু কিছু লুকাচ্ছেন জিজ্ঞাসা করব। কোনো কিছুই ভেবে কুল কিনারা পাচ্ছে না সে। ঘড়ির দিকে তাকাতেই দেখলো দুপুরের খাবার সময় অনেকটাই পেরিয়ে যাচ্ছে। বসে না থেকে রুম থেকে বেরিয়ে পড়লো। উদ্দেশ্য শিমুল বেগমকে ডাকা। আম্মু, খেতে চলো, শেরি আন্টিকে বলে এসেছি টেবিল সাজাচ্ছেন। উত্তরে শিমুল বেগম কয়েক দফা চুপ করে বসে থেকে ঘড়ির দিকে তাকালেন। দুপুরের খাবারের সময়টা কি জানি নাই। অর্ধেক বেলা গড়ানোর পরে আসছো ডাকতে, তা বয়স কি তোমার বাতাসের গায়ে বাড়তেছে নাকি? আম্মু, মুখে মুখে কথা বলবা না বলে দিলাম। এখানে দাঁড়ায় না থেকে নিচে যাও, গিয়ে টেবিল গুছাও যাও। নিঃশব্দে নিশে এসে দরজার বাইরে দাঁড়ালো। শিমুল বেগমের এই ব্যবহার আজকে নতুন না, বেশ কয়েকদিন ধরেই তিনি এমন চটে আছেন বললেও ভুল হবে। খুব স্বাভাবিকভাবেই তিনি কথাগুলো বলে। ব্যাপারটা রাগ থেকে না, স্বাভাবিকভাবেই কিছুই মেলাতে পারছে না নিশি। আর মেলাবেই বা কি করে? আগে তো এমন ছিলেন না তিনি। তাহলে কি আরভির টেনশনে? কি বৌমা, বাইরে দাঁড়িয়ে আছো যে?
না আব্বু, খেতে ডাক দিতে এসেছিলাম আম্মুকে। আমিও আসছি ফ্রেশ হয়ে, আজকে একসাথেই খাবো। তুমি গিয়ে সব কিছু গোছাও। আচ্ছা আব্বু। কনফারেন্স রুম থেকে বের হওয়ার পরপরই সাদেক সাহেব আঠার মতো লেগে আছে আহিলের সাথে। ইভেন খাবার সময়ও সে দরজার বাইরে দাঁড়িয়েছিল। টেবিল ক্লিন করে স্টাফ সব কিছু নিয়ে বেরিয়ে যেতেই হুড়োহুড়ি করে ঢুকলো সাদেক। লম্বায় মাঝারি হলেও স্বাস্থ্যটা ভালোই, হালকা শ্যামলা, বেশ কর্মঠে ছেলে। আহিলের রুচি পছন্দ অপছন্দ সে খুব করে খেয়াল রাখে। কি ব্যাপার সাদেক? পানির গ্লাসটা টেবিলের ওপর রেখে, অ্যাকচুয়ালি স্যার, আপনার মেডিসিন। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। ওদিকে থার্ড ড্রয়ারে সাদিক মেডিসিন এগিয়ে দিয়েও দাঁড়িয়ে রইল। আর কিছু না মানে স্যার, ম্যাম বলেছেন আপনার মেডিসিন খাওয়ার সময় যেন আমি সামনে থাকি, আর তারপর ওনাকে কনফার্ম করি। সাদেকের কথা শুনে আহিল খানিকটা হেসে তাকে যেতে বলল। তারপর রিল্যাক্স হয়ে নিশির ফোনে বেশ কয়েকবার ফোন দিল। অ্যাজ ইউজুয়াল ম্যাডাম ফোন রিসিভ করেনি। নিশ্চিত ফোন রুমে রেখে রেখে ফেলে রেখে সারা বাড়ি টু টু করছেন। বিরক্ত না হয়ে খানিকটা হেসেই ফের নিজের কাজে মন দিল সে। সো ফ্রেন্ড, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন গল্প দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।